আমি সৈকত গুহ ক্লাস 10-এর তোমাদের এর আগে ইতিহাসের ক্লাস আমি নিয়েছি। আমি একটা হেডিং করেছি, সেই হেডিংটার যে অর্থ যেটা দাঁড়ায় সেটা জীবন কি। তো কেন ইতিহাস ক্লাস শুরু করার আগে আমি হেডিংটা করলাম, এটা প্রত্যেকবারই থাকবে। এর কারণ হচ্ছে যাতে তোমরা জীবনে চলার পথে, দাঁড়াবার পথে তোমরা উৎসাহিত হও এবং উৎসাহের সঙ্গে তোমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করো। তো এটা আমার মনে হয়েছে টিচিং ইজ দ্য আর্ট। শিক্ষক যিনি হন তিনি তার মতো শৈলী করে তিনি পড়াবেন এবং সেটাই তার বিষয়বস্তু, সেটা তার অধিকার, সেটা তার স্বাধীনতা। তো যাতে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে তোমরা যে ক্লাস করবে তার যে অডিও আমি করব সেটা কিন্তু যতক্ষণ থাকবে তারপরে তোমাদের অ্যাটেন্ডেন্সে আমি চলে যাবে এবং সেটা নিয়ে আলোচনা চলবে, বা তোমাদের কে অ্যাটেন্ড করলে সেটা কিন্তু আমি জানবো। কীভাবে জানবো সেই পদ্ধতিটা আমার একান্তই ব্যক্তিগতভাবে। তো আজকে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের আমি যে আলোচনার সাপেক্ষে শুরু করেছি ইতিহাস চ্যাপ্টার আলোচনা, সেখানে প্রথম হচ্ছে ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টারটা আলোচনা হয়ে গেছে, আমি আবার নতুন করে করছি, সেটা শুধুমাত্র এর প্রশ্ন উত্তর আলোচনা করব। ইতিহাসের জনক নামে কে পরিচিত? হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত। বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক নামে কে পরিচিত? গ্রিক ঐতিহাসিক থুটিডিডিস। ইতিহাস চিন্তাবিদ ভিকো তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে নিউ সায়েন্স। কে ইতিহাস চর্চার পেশাদারী পর্বের সূচনা করেন? লিওপল্ড ভন রাঙ্কে। দি অ্যানালাস নামক পত্রিকাটি কবে প্রকাশিত হয়? এই পত্রিকাটি প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। মার্ক ব্লক এবং লুসিয়েন ফেভার নামক দুই ইতিহাসবিদ যে পত্রিকাটি প্রকাশ করেছিলেন তার নাম কি? সেই পত্রিকাটির নামই হলো দি অ্যানালাস। হিস্ট্রি ফ্রম বিলো এই গ্রন্থটি কে প্রকাশ করেছিল? E.P. টমসন হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থটি প্রকাশ করেন। বিংশ শতকের কোন সময়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? 1960-এর দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। R.G. কলিংউড লিখিত গ্রন্থের নাম কি? কলিংউড লিখিত গ্রন্থের নাম দি আইডিয়া অফ হিস্ট্রি। নতুন সামাজিক ইতিহাস প্রতিষ্ঠান দি সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। এবার রণজিৎ গুহ কে ছিলেন? রণজিৎ গুহ ছিলেন একজন বিখ্যাত নিম্নবর্গের ঐতিহাসিক। 1721 খ্রিস্টাব্দে ভারতে কোন খেলা শুরু হয়? ক্রিকেট খেলা শুরু হয়। কবে কলকাতায় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে কলকাতায় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্রিকেট খেলার রাজা বলা হয় কেন? কারণ ক্রিকেট খেলা সব খেলার থেকে সেরা বলে, সেই কারণে ক্রিকেট খেলাকে রাজা বলা হয়। কবে কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে? 1911 খ্রিস্টাব্দে শিবদাস ভাদুড়ির নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে। আচ্ছা, কথকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরল রাজ্যের নৃত্যশৈলী। আচ্ছা, বাংলা নাট্যচর্চার প্রথম যুগে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, ডিসগাইজ এই বিদেশি নাটক দুটির অনুবাদ হয়েছিল কত সালে? 1790 সালে। মধুসূদন দত্তের লেখা দুটো প্রহসন সেটা কি কি ছিল? এটা ছিল একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। ভারতে কে কবে হরিশ্চন্দ্র
চলচ্চিত্রটি নির্মাণ করেন? 1913 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র নির্মাণ করেন, যেটা ছিল প্রথম নির্বাক চলচ্চিত্র ভারতবর্ষে। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় কত সালে? 1851 খ্রিস্টাব্দে এবং বিলুপ্ত হয় 2013 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল কবে খনন করা হয়? 1859 সালে সুয়েজ খাল খনন করা হয়। কলকাতায় ঘোড়া টানা শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1873 খ্রিস্টাব্দে। ভারতের মঙ্গল অভিযান প্রকল্প বাস্তবায়িত হয় কত সালে? ভারতে মঙ্গল অভিযান প্রকল্প বাস্তবায়িত হয় 2013 খ্রিস্টাব্দে। প্রথম শবব্যবচ্ছেদ কে করেছিলেন? মধুসূদন গুপ্ত প্রথম শবব্যবচ্ছেদ করেন। জীবন স্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি। লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেছিল? সরলা দেবী চৌধুরী রানী। দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? জে মার্সম্যান। 19 শতকে প্রথম সারির দুটি বাংলা সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর এবং সোম প্রকাশ। আত্মজীবনীমূলক গ্রন্থের একটি নাম বলো। জীবনের ঝরা পাতা। বাংলার কয়েকটি সাময়িক পত্রপত্রিকার নাম বলো। সংবাদ প্রভাকর এবং বঙ্গদর্শন ও ভারতী। তো আমরা শর্ট কোশ্চেন আলোচনা করলাম। তোমাদের এইগুলো ভালো করে বুঝতে হবে, অডিওতে ভালো করে শুনতে হবে। এইবার আমি এক্সটেম্পল কিছু আলোচনা করে দিচ্ছি। আমরা ইতিহাসের ধারণাটা করলাম কেন, কিভাবে করলাম, এটা আগেও আলোচনা করেছি। তো এখানে আমি যেভাবে আলোচনাটা করছি তোমাদের এটা খেয়াল রাখতে হবে। এই আলোচনার মধ্যেই কিন্তু সংক্ষিপ্ত বড় প্রশ্ন, 2-1 নম্বরের প্রশ্ন লুকিয়ে আছে। তোমাদের কিন্তু সেটা বুঝে নিতে হবে। ইতিহাস কি? প্রথমত মূল বিষয় হলো সময়, মানুষ ও সমাজ, অর্থাৎ মানুষ এবং তার সমাজের ক্রমবিবর্তনের ধারাবাহিক বর্ণনাই হলো ইতিহাস। দ্বিতীয়ত অতীতে রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় কাজকর্ম ইতিহাসের অন্তর্গত। তৃতীয়ত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এবং টুকিডিডিস যথাক্রমে ইতিহাসের জনক ও বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন। ঐতিহাসিক তথ্য আমরা যেভাবে পাচ্ছি সেটা কি? সেটা যে মানব সমাজের বিভিন্ন সমসাময়িক দলিল, দস্তাবেজ, লিখিত উপাদানের নিহিত থাকে। একজন ঐতিহাসিক গবেষক এইসব উপাদান থেকে সঠিক তথ্য উপার্জন, নির্বাচন করে ইতিহাস রচনা করেন। ইতিহাস রচনার পদ্ধতি ইতিহাস বিষয় অনুসন্ধানের কলাকৌশল ইতিহাস তত্ত্ব নামে পরিচিত। ইতিহাস তত্ত্বের কয়েকটি দিক হল গ্রিক ইতিহাস তত্ত্ব, রোমান ইতিহাস তত্ত্ব, খ্রিস্টান ইতিহাস তত্ত্ব ও মধ্যযুগীয় ইতিহাস তত্ত্ব। আধুনিক ইতিহাস চর্চার যে বিশেষ দৃষ্টিভঙ্গিগুলো হলো যুক্তিবাদী, আপেক্ষিকবাদী, দৃষ্টিবাদী, মার্ক্সবাদী, প্রত্যক্ষবাদী। এছাড়া রয়েছে অ্যানাল গোষ্ঠীর মতবাদ, জাতীয়তাবাদী ও সামাজিক দৃষ্টিভঙ্গি ও নিম্নবর্গের মতবাদ ও সামাজিক বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি। প্রচলিত ইতিহাস কোনগুলো বোঝাচ্ছে? যেমন ধরো রাজার যুদ্ধ জয়, দেশ শাসন, রাজস্ব আদায়, সাংবিধানিক কাজকর্ম ইতিহাসের ছিল প্রাচীন ইতিহাসের মূল বিষয়। এবং 20 শতকের গোড়া থেকে এই ধরনের ইতিহাস চর্চা সমাজ এবং অর্থনীতির অন্যান্য বিষয়গুলোর সঙ্গে যুক্ত ছিল। নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝায়? 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ নিম্নবর্গের রচনা করেন, যাকে বলে সাবঅল্টার্ন হিস্ট্রি। প্রাচীন ইতিহাস রচনায় সমাজের উচ্চবর্গের ভূমিকার উপর গুরুত্ব আলোকিত হয় এবং ইতিহাস চর্চার নিম্নবর্গ অর্থাৎ কৃষক, শ্রমিক, শহরের জনতা, আদিবাসী সমাজের নিম্নস্তরের মানুষ ও মহিলাদের উদ্যোগে বিভিন্ন স্বয়ংক্রিয় আন্দোলন তৈরি হয়েছিল। মার্ক্সীয় ইতিহাস চর্চা কি? বৈজ্ঞানিক সমাজতন্ত্র উদ্গাতা কার্ল মার্ক্স অনুষ্ঠিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর ভিত্তি করে 19 শতক ইতিহাস চর্চায় নতুন ধারা তৈরি হয়েছে, তাই ছিল মার্ক্সবাদ ইতিহাস চর্চা। খেলার ইতিহাস বলতে কী বোঝায়? 20 শতকের দ্বিতীয়ার্ধে ক্রিকেট থেকে ফুটবল, হকি, টেনিস, গলফ, দাবা, রাগবি
খেলার উদ্ভব, বিবর্তন, প্রভাব চর্চা শুরু হয়, যা খেলার ইতিহাস নামে পরিচিত। 1744 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্রিকেটের নিয়মবুদ্ধি রচিত হয়েছিল এবং 1760 থেকে ইংল্যান্ডের হ্যাম্বলডন প্রথম ক্রিকেট ক্লাব গঠিত হয় এবং 1780 দশকে শুরু হয় ক্রিকেটের অভিভাবক রূপে মেলবোর্ন ক্রিকেট ক্লাব। ঢাকাই খাবার কি? সুলতানি এবং মুঘল শাসনের বাংলায় প্রচলিত খাদ্যাভ্যাসে ভাত, ডাল, নিরামিষ খাবার পরিবর্তন এসেছিল। পুরাতন ঢাকা এলাকায় অযোধ্যায় নবাবী খাবার, কাবাব, নান, কাচ্চি, পাক্কি, বিরিয়ানি, হালিম, মটন, ভুনি খিচুড়ি এগুলো প্রচলন করে। এগুলো হচ্ছে ঢাকাই খাবার। তোমরা খাবারের ইতিহাস যেগুলো পড়েছো সেখান থেকে আমি সংক্ষেপে বলছি। শিল্পচর্চার ইতিহাস কি? শিল্পচর্চার উদ্ভাবন এবং বিবর্তন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত। ক্যারাল ডায়েস, ফিলিপ জার্নি, জাকব বুখার, নিহারঞ্জন রায় এরা শিল্পচর্চার ইতিহাস কিন্তু বর্ণনা করেছে। চলচ্চিত্র ইতিহাস কি? 19 শতকে দ্বিতীয়ার্ধে উন্নত ক্যামেরার মাধ্যমে সচল ছবি তোলার প্রক্রিয়ার উদ্ভাবন এবং অগাস্ট লুমিয়ার এবং লুই ল্যামিয়ন নামক দুই ভাইয়ের হাত ধরে প্যারিসে চলচ্চিত্রের প্রথম উদ্ভব হয় 1895 খ্রিস্টাব্দে। ভারতের চলচ্চিত্রের প্রথম ইতিহাস কিভাবে রচিত হয়? সাকারাম ভাতওয়ারকে দি রেসলার্স নামক একটি সচল এবং নির্বাক ছবি নির্মাণ করেন এবং পরবর্তীকালে ধুন্দিবাজ গোবিন্দ ফালকে রাজা হরিশ্চন্দ্র নামক চলচ্চিত্রটি তৈরি করেছিল। তবে আলম আরার চলচ্চিত্রটি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হিসাবে চিহ্নিত হয়। আলম আরা ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র এবং ভারতে হীরালাল সেন প্রথম চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। সত্যজিৎ রায়ের ছিলেন একজন চিত্রশিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক ও বাংলা চলের অস্কার পুরস্কার প্রাপক। তিনি বিখ্যাত তার চলচ্চিত্র পেশার জন্য। পোশাক পরিচ্ছদের ইতিহাস কি? ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক অভিরুচি, সামাজিক রীতি, সময়ের সঙ্গে মানুষের পোশাকের ক্ষেত্রে যে পরিবর্তন সেটা পোশাক পরিচ্ছদের ইতিহাস বলে চিহ্নিত হয়েছে। পার্সিদের একরকম পার্সি পোশাক, বাঙালি বাবুদের একরকম পোশাক, এভাবে আমরা জানি পোশাক পরিচ্ছদের ইতিহাস রচিত হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু ইতিহাস চর্চার যে বিষয়গুলো, ইতিহাস চর্চার যে ধারাগুলো এবং ইতিহাস চর্চার বিষয়ের যে বিশ্লেষণগুলো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা সেগুলোকে কিন্তু যথেষ্ট কারিকুলামের সঙ্গে কিন্তু সেগুলোকে অ্যানালাইসিস করতে আমরা পারছি। স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায়? ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায়ভুক্ত ব্যক্তি বা ব্যক্তি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ইতিহাস। স্থানীয় জনশ্রুতি, মিথ, অতিকথন, মৌখিক পরম্পরা ভিত্তিকে করে স্থানীয় ইতিহাস রচিত হয়। এই ধরনের ঐতিহাসিকরা হলেন ডেভিস লুবেন, সতীশচন্দ্র মিত্র, কালী কলম, সার্বভৌম, নিহারঞ্জন রায়, জি.এস. সরদেশাই, সোহনলাল, নিখিল রায়, যোগেশচন্দ্র বসু প্রভৃতি। পরিবেশের ইতিহাস কি? পরিবেশ ইতিহাস সুপ্রাচীন কাল থেকে মানুষের আবির্ভাব, পশু শিকারী জীবন থেকে আধুনিক মানব সভ্যতা উত্তরণ। 1960-70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত আলোচনা থেকে পরিবেশ ইতিহাস চর্চা শুরু হয় এবং ইতিহাসের সঙ্গে যুক্ত গবেষকরা রাচেল কার্সন, ডেভিড আর্নল্ড, রামচন্দ্র গুহ, মাধব গাডগিল, রিচার্ড গ্রোভ, স্যামুয়েল পি. হাইজ, অ্যান্ড্রু সি. হাইনেস, অ্যালোয়েস ডব্লিউ. ক্রস উল্লেখযোগ্য। বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসাবিদ্যা কীভাবে মানব সমাজ এবং সংস্কৃতিকে প্রভাবিত করেছিল এবং তার যে অগ্রগতির পরিমাণ, আদিম সভ্যতা থেকে আধুনিক যন্ত্র সভ্যতার যে উত্তরণ, ইতিহাস চর্চার পরিধির একটা অন্যতম বড় বিষয়। নারী ইতিহাস। নারী ইতিহাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসী নারীদের সঙ্গে ইতিহাস চর্চা, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির ভূমিকাকে অংশ নেওয়া এবং নারী ইতিহাসের সঙ্গে যুক্ত গবেষণা হলেন মেরি অলসমট, সিমেন দ্য বাফার, যা লিনের, বারবার কানা, সিমেন মেঞ্জ, জেরলিন ফরবেস প্রমুখ।
তো এইভাবে আমরা ইতিহাস চর্চার যে বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করে দেখলাম। এবং আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য হলো, আধুনিক ইতিহাস চর্চার যে সবথেকে বড় যে বৈশিষ্ট্য, সেই আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি? আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য হলো যে প্রাচীন ইতিহাস চর্চা থেকে উত্তরণ, রাজ্য জয়, যুদ্ধ জয়, দেশ শাসন, রাজস্ব আদায়, সংবিধান, কাজকর্মের ইতিহাস ছিল প্রচলিত ইতিহাস চর্চার মূল বিষয়। এবং যুক্তিবাদী, আপেক্ষিকবাদী, দৃষ্টিবাদী, মার্ক্সবাদী, প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি, এছাড়া অ্যানাল গোষ্ঠীর মতবাদ, জাতীয়তাবাদী, সমাজবাদী দৃষ্টিভঙ্গি, নিম্নবর্গীয় মতবাদ, নিচুতলার ইতিহাস, বিশ্ববিদ্যালয় থেকে মার্ক্সবাদী মতবাদে বিশ্বাসী ইউরোপীয় ঐতিহাসিকগণ, এরিক সগজন, প্যাট্রিক জয়েস, এডওয়ার্ড থমসন, এরা কিন্তু এভাবে ইতিহাস চর্চার দিগন্ত খুলে ধরেছেন। এবং ঐতিহাসিক বর্গের মধ্যে ঐতিহাসিক মার্ক বড, লুসিয়েন ফেবার দ্য অ্যানালিস্ট পত্রিকার প্রকাশের মধ্য দিয়ে ইতিহাস চর্চার এক নতুন ঘরানা স্থাপন করেছিলেন এবং ইতিহাস চর্চার দিকটি এক বিশেষভাবে উন্মোচিত করে। নতুন সামাজিক ইতিহাসের ক্ষেত্রে আমরা যে দিগন্তগুলো দেখতে পাচ্ছি, যে 1960-70-এর দশকে জাতিবিদ্বেষ, যুদ্ধবিরোধী মানসিকতা, নাগরিক অধিকার, গণতান্ত্রিক মতাদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের ঘটনার মুখ্য ব্যাখ্যা এবং অবহেলিত বিষয়ে গুরুত্ব যেগুলি ছিল, যেমন ধরো ব্ল্যাক কালচার, যে কালো মানুষদের ঘৃণা করা, ফলে তাদের যে অধিকারের লড়াই এবং তাদের সেই অধিকারের লড়াইকে ফিরিয়ে আনার যে এক ভয়াবহ প্রচেষ্টা এবং সেই অধিকারের লড়াইকে ফিরিয়ে আনার সেই চেষ্টা, সেই অধিকার লড়াইকে ফিরিয়ে আনার চেষ্টার এক সম্মুখ ইতিহাস চর্চা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। খেলার ইতিহাসকে আধুনিক সভ্যতার বিবর্তনের যে খেলার ইতিহাস, সেটা আমরা আলোচনা করেছিলাম। সেখানে খেলার উদ্ভব, বিবর্তন, খেলার সরঞ্জাম কীরকম ছিল, কীভাবে তার বিষয়গুলো হতো, সেইগুলো আমরা আলোচনা করলাম। তো আমরা একটা জিনিস পরিষ্কার হচ্ছি বা পরিষ্কার হয়ে যাচ্ছি যে তোমরা এটা ক্লাস 10-এ প্রথম দিকে করেছো, সেগুলো রিভাইজ করে দিচ্ছি। তো সেইভাবে কিন্তু আলোচনা, প্রতি আলোচনার জায়গায় কিন্তু আমরা সেভাবে রাখছি। খাদ্যাভ্যাসের ইতিহাসের মধ্যে পৃথক খাদ্যাভ্যাসের যে কারণ, কেন খাদ্যাভ্যাস হলো, এক একজন মানুষ এখানে রুচি, তার খাদ্য গ্রহণের পদ্ধতি, তার খাদ্য গ্রহণের ইচ্ছা, তার খাদ্য গ্রহণের উপায় এবং খাদ্য গ্রহণের বিভিন্ন বিষয়গুলোকে সেখানে সম্পৃক্ত করা এবং সেইগুলোকে যুক্ত করা। শিল্পচর্চার ইতিহাসের মধ্য দিয়ে ইউরোপের রেনেসাঁসের সময়কাল থেকে চলচ্চিত্র থেকে যেমন দেখতে পাচ্ছি যে শিল্পচর্চার বিষয়গুলো, উদ্ভব, ধরন, রীতির বিবর্তনকে চিহ্নিত করা, নান্দনিকতা, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নান্দনিকতার বিষয়, কীভাবে শ্রোতা দর্শকের চিত্ত বিনোদনের পাশাপাশি সামাজিক ও মানসিক সংহতি গড়ে উঠেছিল সেই বিষয়টা, এবং সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্রের মধ্য দিয়ে যে শিল্পচর্চা এবং ইতিহাস চর্চা হতে পারে সেই বিষয়টাও কিন্তু এক বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল। শহর চর্চার ইতিহাসের মধ্যে শহরের বাসিন্দাদের তাদের সমাজবিন্যাস, কার্যকলাপ, 1920 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শহর ইতিহাস চর্চা, শহর ইতিহাস চর্চার বিভিন্ন দিক, স্টিফেন থানসাম, এডউইন বারোজ, মাইক ওয়ারলেস, কোলিন জনস, রোনাল্ড টেনর, নারায়ণী গুপ্ত, লক্ষ্মী সুব্রমণিয়াম, এদের কথাও কিন্তু আমরা জানতে পারছি। পরিবেশ ইতিহাস চর্চা দেখতে পাচ্ছি 1960-70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র পরিবেশ সংক্রান্ত আলোচনা থেকে পরিবেশ ইতিহাস চর্চার ধাপ শুরু হয় এবং মানব সভ্যতা অগ্রগতিতে পরিবেশ ইতিহাস চর্চার ভূমিকা এবং পরিবেশ সংকট এবং তার প্রকৃতি, পরিবেশ পর্যায়, ভয়াবহ বাস্তুতন্ত্র, তাদের সংরক্ষণ, অরণ্য প্রাণী, এই বিষয়গুলো কিন্তু পরিবেশ চর্চার মধ্যে বিশেষভাবে স্থান পেয়েছে। তো এইভাবে আমরা ইতিহাসের কিন্তু ধারাগুলো আলোচনা করছি। আমি তোমাদের এই যে ধারাগুলো আলোচনা করে দিচ্ছি, আর এখানে তোমরা ভালো করেই দেখছো যে হোয়াট ইজ লাইফ, এটা বারবার করে বলা আছে, কারণ আমার পড়ানোর পদ্ধতি একটু অন্যরকম, সেটা তোমরা জানো, এবং টিচিং ইজ এ আর্ট, তোমরা সেটা মানো। ফলে এই যে বিষয়টা আমি কিন্তু সেইভাবে তোমাদেরকে জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছি।
অডিওতে মন দিয়ে তোমরা নিশ্চয়ই শুনছো আশা করছি, এবং অলরেডি 20 মিনিট হলো, আরও 10 মিনিট আমি তোমাদের পুরো বিষয়টা অ্যানালাইজ করব। তারপরে তোমরা কে কী শুনলে, কে কী বুঝলে, কতটা অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু আমি সেখানে ঢুকবো। তো আগে ভালো করে অ্যানালাইসিসটা সেই জন্য আমি করে দিচ্ছি, কারণ শিক্ষক পড়াবে এবং শিক্ষার্থী শুনবে, সেভাবেই জিনিসগুলো এগোবে। পরিবেশ ইতিহাস চর্চার গতি প্রকৃতি আমরা জানি। 1960-70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত আলোচনা, পরিবেশ ইতিহাস চর্চা থেকে সে ইতিহাস যুক্ত হয়ে র্যাচেল কার্সন, ডেভিড আর্নল্ড, রামচন্দ্র গুহ, মাধব গার্গিল, রিচার্ড গ্রোভ, স্যামুয়েল পি, আলফ্রেড ক্রুজ প্রমুখ। জ্ঞান চর্চার ইতিহাস, প্রকৃত এবং মানব শরীর তত্ত্ব সম্পর্কিত পর্যবেক্ষণ, গবেষণা এবং তার ব্যাখ্যার ফলে তত্ত্বগত ব্যবহারিক জ্ঞানের উন্মেষ ঘটেছিল। বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা মানব সমাজের সংস্কৃতি প্রভাবিত করেছিল, এবং মানব সভ্যতাকে যন্ত্র সভ্যতা, এই যে যন্ত্র সভ্যতার বিবর্তন, তার যে গুরুত্ব, তার যে পটভূমি, তার যে রূপরেখা, তা কিন্তু ইতিহাসে এক যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে রয়েছে। স্মৃতিকথা, স্মৃতিকথা কীভাবে ইতিহাসে নির্ভরযোগ্য উপাদান, এটা তোমাদের পরীক্ষাও দিয়েছিলাম। আত্মজীবনী, স্মৃতিকথামূলক ব্যক্তির জীবন। এখানে লেখক তার জীবনের ঘটে যাওয়া প্রত্যক্ষ ঘটনা বিষয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে ইতিহাস চর্চার স্মৃতিকথা বিশেষ গুরুত্ব পেয়েছিল। ভারতের দেশভাগের ইতিহাসের, ভারতবর্ষের মানুষের দেশভাগের অভিজ্ঞতার নিরিখে যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চা স্মৃতিকথার ইতিহাস নামে পরিচিত। যেমন ধরো, স্মৃতিকথার ইতিহাসে আমরা কী দেখতে পাচ্ছি? মান্নাদের জীবনের জলসাঘরে, তারপরে ছেড়ে আসা গ্রাম, বিপিনচন্দ্র পালের 70 মিনিটের জীবন স্মৃতি, দক্ষিণ মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম। তো এইগুলো কিন্তু তার নিজস্ব স্মৃতিকথার একটা অংশ, এবং তার মধ্য দিয়েও কিন্তু আমরা সমাজ এবং সভ্যতার ধাপগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে আধুনিক ভারতের ছোটোবেলা শিক্ষারম্ভ, ওরিয়েন্টাল সেমিনার শিক্ষা ব্যবস্থা, রবীন্দ্রনাথের ব্রাহ্মধর্মে দীক্ষিত হওয়া, এবং তার এই রচনার মাধ্যমে গায়ত্রী মন্ত্র, ব্রহ্মসঙ্গীতের কথা, ব্রহ্মধর্মের আলোচনা, এইগুলো। এই জীবনের ঝরাপাতা, জীবনের ঝরাপাতা যে একটা স্মৃতিমূলক লেখা, এবং এই স্মৃতিমূলক লেখার যে বিষয়গুলো, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে স্মৃতিমূলক লেখাতে আমরা সেই বিষয়গুলোকে আমরা অনুভব করতে পারছি, অনুভূতির মাধ্যমে সেগুলোকে আমরা জানতে পারছি, বুঝতে পারছি, অন্তরের অন্তঃস্থল থেকে সেগুলোকে হৃদয় অনুভব করতে পারছি, এবং হৃদয় অনুভব করার মধ্য দিয়ে আমরা সেগুলোকে যথেষ্ট পরিমাণে সেগুলোকে বুঝতে পারছি এবং ধরতে পারছি, শিখতে পারছি, মূল্য দিতে পারছি, মূল্যায়ন করতে পারছি, মূল্যে স্বনির্ভরতা দেখাতে পারছি, মূল্যের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে পারছি। তো জীবনের ঝরাপাতা এইভাবেই কিন্তু ইতিহাসকে স্মরণীয় করে রেখেছে। যেমন ধরো, একটা ইন্দিরা গান্ধীর একটা বিখ্যাত লেখা ছিল, ইন্দিরা গান্ধীকে লেখা ছিল লেটার্স ফ্রম ফাদার টু ডটার্স, জওহরলাল নেহরু। তো এটাও কিন্তু ইতিহাস চর্চার একটা অন্যতম দিকের একটা অংশ, কারণ জওহরলাল নেহরু চিঠিপত্র থেকে ভারতের অর্থনৈতিক বৈষম্য, ধনী ঘরে উদ্বৃত্ত খাদ্য থেকে গরিবদের মধ্যে খাদ্য সংকট জানা যায়, এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, খদ্দর কিনে পড়ার কথা প্রচার, এভাবে গরিব তাঁতিদের অর্থনৈতিক দিকের কথা তুলে ধরেন। এবং জওহরলালের অনবদ্য চিঠিপত্র সাহিত্যিক মূল্য অপরিসীম। বঙ্কিমচন্দ্র প্রকাশিত বঙ্গদর্শন সাহিত্য রচনার পাশাপাশি ইতিহাস, পুরাতত্ত্ব, সমাজ ধর্মতত্ত্ব, বিজ্ঞান, কৃষিতত্ত্ব আলোচনা, গ্রন্থ আলোচনা, বিজ্ঞান, বাঙালি জীবনচর্চা প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের মতে চিরস্থায়ী বন্দোবস্ত ওপর আধুনিক বঙ্গ সমাজ, বঙ্গদর্শনের রূপ, মতামত, আলোচনা চিরস্থায়ী বন্দোবস্ত আলোচনাকালে প্রকাশিত হয়েছিল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং 19 শতকে 57 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিভিন্ন কালে ফটোগ্রাফির সাহায্যে কলকাতা, বোম্বাই, লখনৌ বিভিন্ন স্থানে বিদ্রোহের ভূমিকা দেখা যায়। ইতিহাসের তথ্য সংগ্রহ, ইন্টারনেটের যে ব্যবহার, ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব কী? দেশ বিদেশে ইতিহাস চর্চার শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা কেন্দ্র,
গ্রন্থাগার, মহাফেজখানা, মিউজিয়াম, নথিপত্র, দুষ্প্রাপ্য ইন্টারনেট, সময়, খরচ, ইতিপূর্বে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিদেশে যে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যে অল্প সময়ে গোটা পৃথিবীকে সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে ইন্টারনেটের বড় ভূমিকা। তো সেই তথ্যের ইতিহাস বা ইন্টারনেট ইতিহাসও কিন্তু আমরা সেখানে অনুভব করলাম। তো এইভাবে কিন্তু তোমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টারটা যা অলরেডি স্কুলে আলোচিত হয়েছে, আমি শ্রী সৈকত গুড দায়িত্বের সঙ্গে এটা স্কুলে আলোচনা করেছি, সেটা কিন্তু তোমাদের আবার রিপিট করলাম। তো এই অডিওটা ভালো করে শুনবে, 25 মিনিট অতিবাহিত হচ্ছে, অডিওটা ভালো করে শুনবে এবং এর সঙ্গে তোমাদের মানচিত্র আছে, ফলে মানচিত্রের বিষয়টা আমি একটুখানি আলোকপাত করছি। এখানে ধরো, এখানে দেখো একটা মানচিত্রের আছে, মানচিত্রের বিষয়টা এখানে আছে। সেই মানচিত্রের বিষয়ে এখানে কতগুলো প্রশ্ন আছে, সেইগুলো তোমাদের কিন্তু সেগুলোকে তোমাদের ভালো করে বুঝতে হবে এবং সেখানে কিন্তু সেগুলো দাগ দেওয়া আছে, কারণ তোমাদের পরীক্ষায় মানচিত্র আসবে। যেমন পার্সিদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট 2 নম্বর, দেখো 2 নম্বর যে স্থানটা করা আছে সেটা পার্সিদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাবের স্থল। তো এই মানচিত্রটা কিন্তু এটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ, ফলে মানচিত্রের বিষয়টাও কিন্তু তোমাদের কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্রস্থলের নাম বলো, 9 নম্বর, দেখো সেটা 9 নম্বরে চিহ্নিত আছে, সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্রস্থল, যেটা 9-এ চিহ্নিত আছে, সেটা তোমাদের কিন্তু করতে হবে। এটা খুব সম্ভবত মিরাটকে বলছে। তো এই মানচিত্রের বিষয়টাও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে পরিশীলিতভাবে বুঝতে হবে এবং এই পরিশীলিতভাবে বোঝার পাশাপাশি আজকে যে আলোচনা আমি করলাম সেই আলোচনা প্রসঙ্গে তোমরা কি বুঝলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু জানাতে হবে এবং প্রতিটা বিষয় কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু সেইভাবে তোমাদের কিন্তু প্রতিটা বিষয় অবলোকন করতে হবে। মানচিত্রে এটা আমি পরে না হয় পাঠিয়ে দেবো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু যা যা আলোচনা করলাম মন দিয়ে শুনে তোমরা কে কীরকম বুঝলে সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ইন দ্য মিন টাইম আমি কিন্তু ফট করে কিন্তু হঠাৎ লিঙ্ক পাঠিয়ে কারা কারা আজকে অ্যাটেন্ড করেছো সেটা কিন্তু আমি দেখে নেব পরিষ্কার, এবং যারা যারা অ্যাটেন্ড করেছো পরবর্তীকালে তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু সুবিধা পাঠাবো, কারণ এখানে প্রত্যেককে এখানে অ্যাটেন্ড করার কথা বলা হচ্ছে। আমি এখানে অডিওতে পাঠাচ্ছি কারণ অডিওটা সেভ থাকে, ভবিষ্যতে গুগল মিটও আসতে পারি, সেটা অডিও প্লাস গুগল মিট হিসাব করে আমরা চিন্তা করব। তো এইভাবে কিন্তু আলোচনা করলাম। এই যে আলোচনার প্রক্রিয়া তোমরা কি বুঝলে, এই ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু এখনই তার উত্তরটা আমাকে দিতে হবে, এটা যেন মাথায় থাকে। এবং এই অডিওটা পাঠাবার পর, ইতিহাসের অডিওটা পাঠাবার পর আমি কিন্তু আলোচনায় ঢুকব, পরিষ্কার করে বলছি, আমি কিন্তু আলোচনায় ঢুকব, যার জন্যই কিন্তু অডিওটা তোমাদের কিন্তু আমি আগে পাঠিয়ে দিলাম।